আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। শিক্ষার্থীরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এটি দাঁড়িপাল্লা, এটি ওজন পরিমাপক। এটা কিসের প্রতীক? এটা, ধন্যবাদ। এবার তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়িপাল্লার ডান অংশে কিছু দেওয়া আছে, বাম অংশে কিছু দেওয়া আছে। তো এই যে x+4 ইকুয়াল 6, তাহলে এটি কি হতে পারে? উপরের যন্ত্রটির নাম কি? এটি কি কাজে লাগে? ধন্যবাদ। এটি পরিমাপ করার জন্য কাজে লাগে। তাহলে আজকে আমরা শিখব এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 5 নিয়ে, অর্থাৎ এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কি বিষয়ে জানতে পারবে তা একটু দেখো। সমীকরণ ও অভেদের পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ এই যে আমরা সমীকরণ গঠন করি, তারপর অভেদ আছে, কোনটা সমীকরণ কোনটা অভেদ, এই বিষয়ে আমরা আলোচনা করব এবং তোমরা এটা পরে ব্যাখ্যা করতে পারবে। একঘাত সমীকরণের সমাধান করতে পারবে। অর্থাৎ একঘাত বিশিষ্ট সমীকরণ যেগুলো আছে, এই সমীকরণগুলোর সমাধান তোমরা করতে পারবে। বাস্তব ভিত্তিক সমস্যার একঘাত সমীকরণ গঠন করে সমাধান করতে পারবে। আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত বাস্তব সমস্যা আছে, এই সমস্ত বাস্তব সমস্যার কিছু সমীকরণ গঠন করে এই সমীকরণগুলো সমাধান করে তোমরা সমাধান করতে পারবে। তাহলে আমরা প্রথমে একটু দেখি সমীকরণ কাকে বলে। দেখো, সমীকরণের সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে, অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে। দুই পক্ষের চলকের সর্বোচ্চ ঘাত সমান নাও হতে পারে। অর্থাৎ সমীকরণের দুই পক্ষে দুটি বহুপদী থাকবে, অথবা এক পক্ষে শূন্য থাকতে পারে, তবে দুই পক্ষে চলকের সর্বোচ্চ ঘাত সমান নাও হতে পারে। সমীকরণের সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যাবে। অর্থাৎ কোনো সমীকরণ সমাধান করলে আমরা এই সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাব। এই মানগুলোকে বলা হয় সমীকরণের মূল। তাহলে এই মান বা মানগুলোকে বলা হয় সমীকরণের মূল। এই মূলগুলো দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। এই মূলগুলি দ্বারা সমীকরণ সিদ্ধ হবে। যেমন দেখো, x² - 5x + 6 = 0। এই সমীকরণটির মূল যদি আমরা বের করি, তাহলে মূল বের হবে 2 এবং 3। আবার x - 2² = 0 সমীকরণে x এর মান 2 হলেও এর মূল হবে 2। তাহলে বুঝতেছো, এই যে এটি একটি সমীকরণ, এই সমীকরণের ঘাত হচ্ছে 2, এই জন্য এখানে মূল পাওয়া যাবে 2টা।
আবার আগের সমীকরণের x² - 5x + 6 = 0 সমীকরণটির মূলে ছিল 2টি, যেহেতু এই সমীকরণটার ঘাত ছিল 2, অর্থাৎ সমীকরণের ঘাত যত হবে সমীকরণের মূল ততটা পাওয়া যাবে। এবার আমরা দেখি অভেদ কি। সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকে। সমান চিহ্নের এখানে দেখো, সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকে। চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়ে অধিক সংখ্যক মানের জন্য অভেদটি সিদ্ধ হবে। অর্থাৎ চলকের যে সর্বোচ্চ ঘাত আছে এই ঘাতের চেয়ে অনেক বা অধিক সংখ্যক মানের জন্য অভেদটি সিদ্ধ হবে। সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলে এটাকে আমরা অভেদ বলি। যেমন দেখো, x - 1 হোল স্কয়ার মাইনাস x - 1 হোল স্কয়ার ইকুয়াল 4x। এটি একটি অভেদ। এটি x এর সকল মানের জন্য সিদ্ধ হবে, অর্থাৎ বীজগণিতের সকল সূত্র অভেদ। অর্থাৎ আমরা বীজগণিতে যে সমস্ত সূত্র প্রয়োগ করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইত্যাদি সূত্রগুলো সবগুলোই হচ্ছে আমাদের বীজগণিতের সূত্রগুলোর অভেদ। তাহলে আমরা আজকে জানলাম সমীকরণ কি আর অভেদ কি। সমীকরণ কি আর সমীকরণে অভেদ কি, এটা আমরা আরো জানলাম যে বীজগণিতের যে সমস্ত সূত্র রয়েছে সেই সূত্রগুলো হচ্ছে অভেদ। আচ্ছা, আমরা আরো জানবো যে সকল সমীকরণ অভেদ নয়, অর্থাৎ সব সমীকরণ কিন্তু অভেদ নয়, কিন্তু সকল বীজগণিতীয় অভেদই সমীকরণ। সকল বীজগণিতীয় অভেদই সমীকরণ, এই কথাটা আমরা মনে রাখবো। সকল সমীকরণ অভেদ নয়, সকল বীজগণিতীয় অভেদ সমীকরণ। শিক্ষার্থীরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে একটা স্টিমার দেখা যাচ্ছে। তো স্টিমারের কিছু উপরে কিছু লোক আছে, আবার উপরে কিছু দেখো ঢাকা অংশ আছে। তোমরা উপরে একটি সমস্যা দেখো, একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। ভালো করে একটু দেখো, যেহেতু স্টিমারের দুইটা অংশে মানুষ উঠতে পারে, একটা হচ্ছে ওই ক্যাবিন আর একটা হচ্ছে ডেক। তো এই বলা হয়েছে যে স্টিমারের মোট যাত্রী সংখ্যা ছিল 376 জন, আর বলা হয়েছে ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যা 3 গুণ, অর্থাৎ ক্যাবিনে যতজন যাত্রী আছে তার চেয়ে ডেকের যাত্রী 3 গুণ। ডেকের যাত্রীর মাথা পিছু ভাড়া দেওয়া আছে, অর্থাৎ ডেকের যাত্রী একজনে কত টাকা ভাড়া দেয় 60 টাকা দেওয়া আছে, এবং মোট কত টাকা প্রাপ্তি হয়েছে সেই টাকাটাও দেওয়া আছে, যেমন 33,840 টাকা। তো এইরকম একটি সমস্যা। এবার আমরা সমস্যাটি ভালো করে আরেকবার দেখি। একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন, ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যার 3 গুণ, ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। আমরা ক নম্বরে প্রশ্ন দেখি যে ডেকের যাত্রীর সংখ্যাকে x ধরে সমীকরণ তৈরি করো। অর্থাৎ উপরে যে তথ্য দেওয়া আছে এই তথ্যর আলোকে ডেকের যাত্রী সংখ্যাটাকে আমাকে x ধরতে হবে এবং এই x ধরে সমীকরণ তৈরি করতে হবে। খ নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ স্টিমারের যে ডেক এবং ক্যাবিন আছে, আলাদা করে ডেকের যাত্রী এবং ক্যাবিনের যাত্রী সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। গ নম্বর প্রশ্ন দেখি,
কেবিনের মাথাপিছু ভাড়া কত? ভালো করে দেখো, গ নম্বরে কেবিনের যাত্রীদের মাথাপিছু ভাড়া কত, এটা তোমাদেরকে বের করতে হবে। তো এই ধরনের সমস্যা আমরা কিভাবে সমাধান করব তা এখন একটু তোমরা দেখো। তার আগে সমস্যাটা আরেকবার ভালো করে পড়ে দেখো কি লেখা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন সমস্যাটির সমাধান করব। যেহেতু এখানে ডেকের যাত্রী সংখ্যা দেওয়া নেই, সেই জন্য আমরা ধরে নিব বা মনে করি ডেকের যাত্রী সংখ্যা এক্স। তাহলে আমরা ধরে নিলাম ডেকের যাত্রী সংখ্যা এক্স। তাহলে দেখো, ডেকের যাত্রী সংখ্যা যদি এক্স হয়, তাহলে ক্যাবিনের যাত্রী সংখ্যা হবে 376 মাইনাস এক্স। যেহেতু টোটাল যাত্রী সংখ্যা ছিল আমাদের 376, তো ডেকের যাত্রী যদি এক্স হয়, তাহলে ক্যাবিনের যাত্রী সংখ্যা হবে 376 মাইনাস এক্স। এখন প্রশ্ন মতে যেহেতু বলা হয়েছিল ডেকের যাত্রী সংখ্যা ক্যাবিনের যাত্রী সংখ্যার 3 গুণ, তাহলে দেখো ডেকের যাত্রী এক্স আর ক্যাবিনের যাত্রী সংখ্যা 376 মাইনাস এক্স, তাহলে এই এক্সটা 376 মাইনাস এক্স এর 3 গুণ হবে। তা আমরা লিখলাম যে প্রশ্ন মতে এক্স ইকুয়াল 376 মাইনাস এক্স। এখানে যদি 4 গুণ দেওয়া থাকতো তাহলে আমরা 4 গুণ লিখতাম, অর্থাৎ যত গুণ দেওয়া থাকবে তত গুণ আমরা লিখব। তো এবার খ নম্বর প্রশ্নের সমাধানে যাই। আমরা যেহেতু ক থেকে পেয়ে গেলাম যে x ইকুয়াল 3 ইন্টু 376 মাইনাস এক্স, এখান থেকে আমরা x এর মান বের করব। 3 দিয়ে 376 কে গুণ করলে 1128 হয়, আর 3 দিয়ে x কে গুণ করলে 3x হয়। তারপর দেখো, যেহেতু সমান চিহ্নের বাম পাশে একটা x আছে, তাহলে x প্লাস, আর ডান পাশে মাইনাস 3x আছে, তো মাইনাস 3x কে সমান চিহ্নের বাম পাশে নিয়ে গেলে প্লাস 3x হবে, অর্থাৎ x প্লাস 3x ইকুয়াল 1128 হবে। এবার দেখো, 3টা x আর একটা x যোগ করলে হয়ে যাচ্ছে 4টা x, তাহলে 4x আর ইকুয়াল 1128, এর পাশে এটাই থাকলো। তারপর দেখো, যেহেতু x এর সামনে 4 গুণ আছে, সেই জন্য সমীকরণের বাম পাশে 4x এর সাথে গুণ আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে। 1128 কে 4 দিয়ে ভাগ করা হলো, তাহলে x এর মান বের হলো 282। তাহলে x এর মান বের হলো 282। তাহলে অতএব আমরা x ধরেছিলাম ডেকের যাত্রী সংখ্যা, আমরা x কি ধরেছিলাম? ডেকের যাত্রী সংখ্যা। যেহেতু x এর মান 282 বের হয়ে গেছে, তো অর্থাৎ আমরা বলতে পারি যে ডেকের যাত্রী সংখ্যা 282 জন। তাহলে আমাদের ডেকের যাত্রী সংখ্যা কত হলো? 282 জন। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এখন দেখি ক্যাবিনের যাত্রী সংখ্যা কত হবে। যেহেতু আমাদের মোট যাত্রী সংখ্যা ছিল 376 আর ডেকের যাত্রী সংখ্যা হলো 282 জন, তাহলে মোট যাত্রী সংখ্যা থেকে ডেকের যাত্রী সংখ্যা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের ক্যাবিনের যাত্রী সংখ্যা আমরা পাবো। তাহলে ক্যাবিনের যাত্রী সংখ্যা হলো 376 মাইনাস 282, এটা বিয়োগ করলে আমরা 94 পাবো, অর্থাৎ আমাদের ক্যাবিনের যাত্রী সংখ্যা হলো 94। তোমরা আবার ভালো করে সমস্যাটা দেখো কিভাবে সমাধান করা হলো। প্রথমে শর্ত মতে সমীকরণটা লেখা হলো, তারপরে x
গুলোকে বাম পাশে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ 4x ইকুয়াল 1128 হলো। তারপরে x এর মান যেহেতু বের করতে হবে, 4 x এর সাথে গুণ ছিল, ডান পাশে 1128কে 4 দ্বারা ভাগ করা হলো, ভাগ করে x এর মান 282 আমরা পেয়ে গেলাম। অতএব ডেকের যাত্রী সংখ্যা 282 জন। যেহেতু মোট যাত্রী ছিল আমাদের 376 জন, সেখান থেকে 282 বাদ দিলে আমরা কেবিনের যাত্রী সংখ্যা পেয়ে যাচ্ছি। আমরা এবার গ নম্বর প্রশ্নের সমাধান করব। তো আমরা খতে যে পেয়ে গেলাম ডেকের যাত্রী সংখ্যা 282 জন এবং ক্যাবিনের যাত্রী সংখ্যা 94 জন। তাহলে ডেকের যাত্রী সংখ্যা 282 জন পেয়ে গেছি আমরা খতে, আর ক্যাবিনের যাত্রী সংখ্যা আমরা 94 জন খতে পেয়ে গেছি। এখন যেহেতু প্রশ্নে বলা হয়েছে ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা, ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা, তাহলে আমরা মনে করি ক্যাবিনের যাত্রী মাথাপিছু ভাড়া y টাকা। মনে করি ক্যাবিনের যাত্রী মাথাপিছু ভাড়া y টাকা। তাহলে ডেকের মোট ভাড়া কত হবে? দেখো, ডেকের যেহেতু 282 জন যাত্রী ছিল আর একজনে দেয় 60 টাকা, তাহলে ডেকের মোট ভাড়া হবে যতজন আছে আর প্রত্যেকে যত টাকা দেয় সেই দুইটা গুণ করতে হবে। তাহলে 282 যেহেতু ডেকের যাত্রী সংখ্যা আর প্রত্যেকে যেহেতু 60 টাকা করে দেয়, তাহলে 60 282 সাথে গুণ করা হলো, এটি হলো ডেকের মোট ভাড়া। আমরা গুণ করলাম, গুণ করে 16,920 টাকা পেয়ে গেলাম। এখন আমরা ক্যাবিনের মোট ভাড়া ধরবো। যেহেতু আমাদের ক্যাবিনের যাত্রী সংখ্যা ছিল 94 জন আর আমরা ক্যাবিনের জনপ্রতি বা মাথাপিছু ভাড়া ধরেছি y টাকা, তাহলে ক্যাবিনের যাত্রী যদি 94 জন হয় আর একজন যদি y টাকা দেয় বা মাথাপিছু y টাকা চাঁদা দেয় বা ভাড়া দেয়, তাহলে আমাদের মোট ভাড়া হবে যতজন আছে তার সাথে মাথাপিছু ভাড়া গুণ। তাহলে এখানে y এবং 94 গুণ করা হলো, তাহলে ক্যাবিনের মোট ভাড়া হলো y ইন্টু 94, আমরা গুণ করলে 94y টাকা পাবো। তাহলে আমরা এখন দেখি, যেহেতু প্রশ্নে মোট ভাড়া প্রাপ্তি ছিল 33,840 টাকা, প্রশ্নে বলা হয়েছিল যে ক্যাবিন এবং ডেকের যে মোট ভাড়া সেটা উঠানো হয়েছিল 33,840 টাকা। তাহলে এই টাকাটা ক্যাবিনের ভাড়া প্লাস ডেকের ভাড়া। তো আমরা ক্যাবিনের ভাড়াকে আমরা ডেকের মোট ভাড়া পেয়ে গেছি আগে 16,990 টাকা, এই যে 16,990 টাকা লিখলাম। তার সাথে আমরা ক্যাবিনের ভাড়া যেহেতু 94y টাকা পেয়ে গেলাম, তো এই দুই ভাড়াটা আমরা যোগ করলাম, অর্থাৎ 16,920 প্লাস 94y ইকুয়াল 33,840 টাকা। এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এটা আমরা প্রশ্ন মতে লিখলাম যে 16,920 প্লাস 94y ইকুয়াল 33,840 টাকা। এইবার আমরা যেহেতু y এর মান এখান থেকে বের করব, তো 94yটা সমানের বাম পাশে থাকবে, 33,840টা সমানের ডান পাশে থাকবে, এবং এই যে সমান চিহ্নের বাম পাশে 16,920 টাকা আছে, এটা বাম পাশে প্লাস আছে, এটা ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 94y ইকুয়াল 33,840 মাইনাস 16,920 টাকা। এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু y এর মান বের করব, তো y এর সাথে 94 গুণ আছে, আর তো ডান পাশে 33,840 থেকে 16,920 টাকা বিয়োগ করলে আমাদের 16,920 ভাগ
16,920 টাকা হয়। তো যেহেতু 94y ইকুয়াল 16,920 টাকা, তাহলে y এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে 94y এর সাথে গুণ আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে এটা 94 ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম y ইকুয়াল 16,920 ভাগ 94 টাকা। আমরা 16,920 কে 94 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো 180 টাকা। অর্থাৎ আমরা y এর মান পেয়ে গেলাম 180 টাকা। আমরা y এর মান কত পেলাম? 180 টাকা। আচ্ছা, আমরা y কি ধরেছিলাম? আমরা y কে ধরেছিলাম ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া। ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া। তাহলে আমরা ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া পেয়ে গেলাম 180 টাকা। অতএব ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া 180 টাকা আমরা পেয়ে গেলাম। তো শিক্ষার্থীরা, তোমরা আবার এই গ নাম্বারের সমাধানটা আবার একটু প্রথম থেকে দেখো, যে ডেকের যাত্রী সংখ্যা 282 জন, এটা আমরা খ থেকেই পেয়েছি, এবং ক্যাবিনের যাত্রী সংখ্যা 94 জন, এটাও আমরা খ থেকেই পেয়েছি। আর প্রশ্নে দেওয়া ছিল ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা। এই জন্য আমাদের যেহেতু ডেকের যাত্রী ছিল 282 আর মাথাপিছু ভাড়া ছিল 60, সেহেতু 60 এবং 282 গুণ করে আমরা 16,920 টাকা পেয়ে গেছি। তো আমরা যেহেতু ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া জানি না, সেহেতু আমরা এটাকে ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া y টাকা ধরে নিয়েছি। তো যেহেতু আমরা খ নম্বরে ক্যাবিনের যাত্রী সংখ্যা পেয়ে গেছি 94 জন, তো সেহেতু আমরা ক্যাবিনের মোট ভাড়া যখন হিসাব করব, তখন 94 সাথে y গুণ করে 94y টাকা আমরা পেয়ে গেছি, ধরে নিয়েছিলাম। এখন যেহেতু আমাদের মোট ভাড়া 33,840 টাকা হয়েছিল, তো এই ভাড়াটা আসলে দুই অংশেরই ভাড়া, ক্যাবিনের যাত্রী ভাড়া এবং ডেকের যাত্রী ভাড়া। সেই জন্য আমরা ডেকের যাত্রীর ভাড়া প্লাস ক্যাবিনের যাত্রীর ভাড়া, এই দুইটাকে সমান চিহ্ন দিয়ে 33,840 টাকা লিখেছি। অর্থাৎ প্রশ্ন মতে 16,920 প্লাস 94y ইকুয়াল 33,840। এখান থেকে আমরা যেহেতু y এর মান বের করব, তো 94y বাম পাশে রাখবো, সমান চিহ্নের ডান পাশে 33,840 থেকে 16,920 টাকা বিয়োগ করেছি। তো বিয়োগ করার পরে হয়ে গেছে 16,920 টাকা। তো 94y ইকুয়াল 16,920 টাকা। এই জন্য 94 কে যখন y এর মান বের করব, তখন 16,920 কে 94 দ্বারা ভাগ করেছি। তো y এর মান আমি পেয়ে গেছি 182 টাকা। অর্থাৎ y যেহেতু ছিল ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া, সেহেতু এটা ক্যাবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া 180 টাকা আমরা পেয়ে গেছিলাম। তো এই ধরনের সমস্যা আমাদের বাস্তব জীবনে আমরা সম্মুখীন হই। এই ধরনের সমস্যা যদি আমরা সম্মুখীন হই, তাহলে আমরা এইভাবে সমাধান করব। এই ধরনের সমস্যা তোমরা বাসায় আলোচনা করবে এবং সমাধান করার চেষ্টা করবে। আজকে এই সমস্যার সমাধান বুঝিয়ে দেওয়া হলো। আমি আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। তো যেহেতু স্কুল আমাদের আপাতত বন্ধ, আজকে যে বিষয়ে তোমাদের শেখানো হলো, এইটার আলোকে তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে। এই কাজটা তোমরা বাসায় সলভ করবা, সমাধান করবা। যখন আমাদের স্কুল খুলবে, তখন আমাদের স্কুলে এই তোমাদের বাড়ির কাজগুলো জমা দেবে। অবশ্যই বাড়ির কাজগুলো জমা দিবে। তো শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ লিখে নাও, ভালো করে দেখে নাও প্রশ্ন।
একটি স্টিমারের যাত্রী সংখ্যা ৩৮৪ জন। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার ৩ গুণ। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ৮০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ৪১,২৮০ টাকা। এটা ভালো করে দেখে নাও যে একটি স্টিমারের যাত্রী সংখ্যা ৩৮৪ জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার ৩ গুণ। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া ৮০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ৪১,২৮০ টাকা। এটা প্রশ্ন উদ্দীপক। এখন ক নম্বর প্রশ্নে দেখো, ডেকের যাত্রী সংখ্যাকে এক্স ধরে সমীকরণ তৈরি করো। অর্থাৎ ডেকের যাত্রীকে এক্স ধরে তোমরা সমীকরণ গঠন করবে। খ নম্বরে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত? খ নম্বরে প্রশ্ন হচ্ছে ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত? গ নম্বরে দেখো কেবিনের মাথাপিছু ভাড়া কত? কেবিনের মাথাপিছু ভাড়া কত? আচ্ছা, ভালো করে তোমরা এটা লিখে নাও। আচ্ছা, ধন্যবাদ। আজকে যারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো, অনলাইন ক্লাস উপভোগ করেছো, সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সামনে অনুশীলনী ৫ নিয়ে আলোচনা করা হবে। তোমরা এই বাড়ির কাজগুলো বাসায় করবে। তো ঠিক আছে, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।